বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে। আজকে আমরা আলোচনার মধ্যে দিয়ে বের করে আনার চেষ্টা করব জুলাই বিপ্লব এবং তার পরবর্তী বাংলাদেশের নানা ঘটনা প্রবাহ মিলে এই জেনারেল ওয়াকারুজ্জামান হিরো নাকি ভিলেন। অনুসন্ধানের শুরু করা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এই হাসনাত আবদুল্লাহর বক্তব্যের মধ্য দিয়ে। হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন 2025 সালের 11ই মার্চ হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস তারা ক্যান্টনমেন্টে গিয়েছিলেন। তাদের যাওয়ার উদ্দেশ্য ছিল সেনাবাহিনীতে যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, তাই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কি এবং এই পরিস্থিতিতে সেনাবাহিনীর করণীয় কি, এই সমস্ত বিষয়ে নানা আলোচনা করার জন্য। সেই আলোচনায় সার্জিস এবং হাসনাতের সাথে সেনাপ্রধান সহ শীর্ষ জেনারেলদের একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে সেনাপ্রধানের পক্ষ থেকে তাদের বলা হয়েছে যে আওয়ামী লীগ যেই বাংলাদেশ থেকে যে উচ্ছেদ হয়েছে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাপ্রধান অ্যাপ্রোচ করেছে তাদের যে পুনরায় রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে এবং সেখানে শেখ হাসিনা থাকবে না, শেখ মুজিবুর রহমানের মতাদর্শ বাস্তবায়নে কাজ করবে ক্লিন ইমেজের মানুষ। সেই ইমেজ হিসেবে তাদের বলা হয়েছে সাবের হোসেন চৌধুরী এবং তাজউদ্দিন আহমেদের ছেলে যে সোহেল তাজ এদের নেতৃত্বে আসবে এবং ফজলে নূর তাপস এবং শিরিন শারমিন চৌধুরী এরা সামনের নেতৃত্বে থাকবে। কিন্তু হাসনাত আবদুল্লাহরা স্পষ্ট করে দিয়েছে যে না, তারা রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবেই মানবে না এবং 3-4 ঘন্টার আলোচনা হয়েছে এবং সেই আলোচনার মধ্যে দিয়ে তারা এই সেনাপ্রধানের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিয়েছে। এবং এর পরবর্তীতে দেখা গেছে যে এই হাসনাত আবদুল্লাহ সহ তাদের বিরুদ্ধে বেশ প্রোপাগান্ডা ছড়িয়েছে এবং এখন অনেকে বলা বলি করছে মূলত তারা ওই অ্যাপ্রোচে রাজি না হওয়ার কারণেই তাদের বিরুদ্ধে সেনাবাহিনী কিংবা সেনাপ্রধানের পক্ষ থেকে নানা ষড়যন্ত্রমূলক প্রতিবেদন করানো হচ্ছে নানা গণমাধ্যমের মধ্যে দিয়ে। তো এই হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টের এই বিরাট পোস্টের এইসব আলোচনার মধ্য দিয়ে যখন দেশের রাজনৈতিক অঙ্গন ব্যাপক সরগরম হয়ে উঠেছে এবং এর মাঝে হাসনাত আবদুল্লাহ এই পোস্টে উল্লেখ করেছে যে অনেক রাজনৈতিক দলকেও নাকি সেনাপ্রধান এভাবে ডেকে অ্যাপ্রোচ করেছে এবং কোনো রাজনৈতিক দল নাকি রাজি হয়েছে। এবং হাসনাত আবদুল্লাহ বলেছিল যে 2-1 দিনের মধ্যে দেখবেন ওইসব রাজনৈতিক দলের লোকজন আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আওয়ামী লীগের পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করবে। এর মাঝেই আমরা দেখলাম ঢাকার দক্ষিণখানে ঈদ সামগ্রী বিতরণ করতে গিয়ে বিএনপির নেতা রুহুল কবির রিজভী তিনি বলেছেন যে রিফাইন্ড আকারে যদি আওয়ামী লীগ রাজনীতিতে আসে তাহলে তাদের রাজনীতি ফেরার কোনো বাধা নেই। অর্থাৎ হাসনাত আবদুল্লাহর কথাটা একরকম ফলেই গেল। এই জায়গা থেকেই সারা দেশের রাজনীতি ব্যাপক সরগরম হয়ে ওঠে এবং সকল দলমত থেকে কথা ওঠে যে তাহলে কি বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার বিষয়ে একমত হতে যাচ্ছে কিনা। এবং এর পরবর্তীতেই সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম হয়ে ওঠে এবং বলা হয় যে হাসনাত আবদুল্লাহ যে কঠোর পদক্ষেপ নিয়েছে তারা তাকে সমর্থন করে। এর মাঝেই হাসনাত আবদুল্লাহর আরেকটি ভিডিও পোস্ট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে একটি সাহসী বক্তব্য দিয়েছেন হাসনাত আবদুল্লাহ পিলখানায় বিজিবি অফিসারদের সামনে। সেখানে তিনি বলেছেন যে শেখ হাসিনা পতনের পরে 526 জন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব তারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন। সেই শীর্ষ নেতৃত্বকে কে বা কারা কিভাবে বর্ডার পার করে ইন্ডিয়ায় পাঠিয়ে দিয়েছে তার সুষ্ঠু তদন্ত করতে হবে এবং এটি আপনাদের খুঁজে বের করতে হবে। এবং হাসনাত আসলে স্পষ্টভাবেই ইঙ্গিত করেছেন যে সেনাপ্রধান সরাসরি হস্তক্ষেপের মধ্য দিয়ে এই কাজটি করেছেন এবং 5 আগস্ট শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যাওয়ার কথা বলেছে এবং তার নেতাকর্মী যারা আছে তাদের নিরাপদে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে সুযোগ করে দেবে এরকম একটি কমিটমেন্ট সেনাপ্রধান করেছিল এবং সেই জায়গা থেকেই তিনি সুযোগ করে দিয়েছেন। এবং হাসনাত আবদুল্লাহ স্পষ্টতই এই জেনারেল ওয়াকারুজ্জামানকেই দায়ী করেছেন। এবং এর বাইরে যে পিলখানা হত্যাকাণ্ড ঘটেছিল সেই হত্যাকাণ্ড নিয়েও হাসনাত আবদুল্লাহ কথা বলেছে। সে বলেছে স্টেট অ্যারেঞ্জ করে সেই হত্যাকাণ্ড ঘটিয়েছে বিদেশি ষড়যন্ত্রে, কিন্তু পরবর্তীতে সেই হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ বলে চালিয়ে দেওয়া হয়েছে। হাসনাত আবদুল্লাহ এটিরও সুষ্ঠু তদন্ত এবং প্রকৃতপক্ষেই সঠিক বিচারের দাবি তুলেছেন। তো এই জায়গা থেকে হাসনাত আবদুল্লাহ আজকে রাজনীতির আলোচনায় অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে এবং জেনারেল ওয়াকারুজ্জামানের এমন সব আশ্চর্যজনক এবং গা শিউরে ওঠার মতো কথাগুলো হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আনতেই বিকেল নাগাদ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া
তার একটি 17 মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছেন এবং সেখানে বলা হয়েছে যে 8 আগস্ট অধ্যাপক ডক্টর ইউনূস নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার গঠিত হলো, সেই সরকারে প্রধান উপদেষ্টা হিসেবে এই আন্দোলনকারী শিক্ষার্থীরা যখন অধ্যাপক ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করার দাবি করে আসছিলেন এবং করার চেষ্টা করে যাচ্ছিলেন, তখন সেনাপ্রধান তাদের কয়েকজনকে ডেকে নিয়ে, নাহিদ আসিফ সহ কয়েকজনকে ডেকে নিয়ে বলেছেন যে হোয়াই ডক্টর ইউনূস, কেন অন্য কেউ নয়। এবং এরপরেও আসিফরা যখন বলেছে যে না তাকেই আনতে হবে, তখন বলছে যে হোয়াই, সেই যুক্তি জানতে চেয়েছে। এবং সেই সেনাপ্রধানের পক্ষ থেকে বলা হয়েছে অধ্যাপক ডক্টর ইউনূস তিনি একজন কনভিক্টেড মানুষ, একজন অপরাধে অভিযুক্ত মানুষ, তার বিরুদ্ধে মামলা আছে, এমন একজন মানুষকে কিভাবে প্রধান উপদেষ্টা করা হয়। তখন আসিফরা জবাব দিয়েছে যেগুলো তো আওয়ামী লীগ সরকার দিয়েছে এবং আওয়ামী লীগ সরকারের পলিটিক্যালি মোটিভেটেড মামলা এগুলো আমরা অত তোয়াক্কা করতে চাই না, ওগুলো পরোয়া করার সময় নেই, কারণ বাংলাদেশে এখন আওয়ামী লীগ প্রাসঙ্গিক না। এর পরবর্তীতে ওয়াকারুজ্জামান আবার তর্ক করেন। তার তর্কের পয়েন্ট হলো যে বাংলাদেশে আওয়ামী লীগ তো আছে, আওয়ামী লীগ তো থাকবে, এবং সেই জায়গা থেকে শেখ হাসিনা চলে গেলেও এই দেশে তো 20 থেকে 30% অন্তত আওয়ামী লীগ সমর্থক আছে। তো আগামী যে নির্বাচনটা হবে, ইনক্লুসিভ যে নির্বাচন, সেই দলে একটা দলের লোকজন যদি সমর্থন না করে, পছন্দ না করে, এবং আওয়ামী লীগ তো ডক্টর ইউনূসকে একদমই পছন্দ করে না, এরকম অপছন্দের একজন মানুষকে নিয়ে এসে যদি তার অধীনে নির্বাচন দেওয়া হয়, সেই নির্বাচন তো আওয়ামী লীগ মানবে না, তার মানে ইনক্লুসিভ নির্বাচন হবে না। অর্থাৎ ওয়াকারুজ্জামানের মাথায় তখনই গেঁথেছিল যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে তিনি আওয়ামী লীগকে এনে নির্বাচনে অংশগ্রহণ করাবেন। তখন আসিফরা বলেছিল যে আপনি যদি রাষ্ট্রপতির মাধ্যমে এই শপথ অনুষ্ঠান হয়তো হবে, তা না হলে আপনি যদি রাষ্ট্রপতিকে অ্যাপ্রোচ করতে না পারেন, তাহলে আমরা ডক্টর ইউনূস সহ আমাদের পছন্দ মতো উপদেষ্টা পরিষদকে নিয়ে আমরা শহীদ মিনারে শপথ গ্রহণ করব। এটিকে একটি থ্রেট কিংবা চাপ হিসেবে নিয়ে পরবর্তীতে সেনাপ্রধান বাধ্য হয়েছিলেন এই সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করার জন্য, এবং সে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্ত মেনে নিলাম। অর্থাৎ জেনারেল ওয়াকারুজ্জামান ডক্টর ইউনূসকে একরকম মানতে পারেননি সেই শুরু থেকেই। এবং আমরা রিসেন্টলি ওয়াকারুজ্জামানের আরেকটি ভাষণ আমরা দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মিডিয়ায় ব্যাপক আলোচনা হয়েছে যে জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা, যিনি নির্বাহী প্রধান, তাকে তিনি ডক্টর ইউনূস বলে সম্বোধন করেছেন এবং একই ভিডিওতে তিনি শেখ হাসিনাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে সম্বোধন করেছেন। অর্থাৎ ওয়াকারুজ্জামানের মাঝে এখনো সেই আওয়ামী লীগই বিদ্যমান রয়েছে এবং অধ্যাপক ডক্টর ইউনূসকে তিনি এখন পর্যন্ত আসলে মন থেকে মানতে পারেননি, যা তার নানা আলোচনা এবং বক্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে। জেনারেল ওয়াকারুজ্জামানের এমন সব আলোচনা কিংবা নেতিবাচক ঘটনাগুলো যখন চাউর হয়েছে চারদিকে, তখন আসলে জনমনে প্রশ্ন উঠেছে যে 5 আগস্ট যে সেনাপ্রধান দায়িত্ব নিয়ে দেশের একটি অরাজক পরিস্থিতি থেকে রক্ষা করেছেন, তখন থেকেই অনেকেই এই ওয়াকারুজ্জামানকে হিরো হিসেবে দেখানোর একটা চেষ্টা করেছিলেন। এখন জনমনে প্রশ্ন উঠেছে আসলেই কি ওয়াকারুজ্জামান হিরো, নাকি তিনি বাধ্য হয়েছিলেন? কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে জেনারেল ওয়াকারুজ্জামান আসলে বাধ্য হয়েই শেখ হাসিনাকে সেদিন সেফ এক্সিট দিয়েছিলেন। রাজনীতি বিশ্লেষক কিংবা আইন যারা বোঝেন তারা বলছেন যে ওই দিন শেখ হাসিনাকে অপরাধী হিসেবে গ্রেপ্তার করা ছিল সেনাপ্রধান হিসেবে তার প্রধান কাজ, তিনি সেটি করেননি। শেখ হাসিনার তিনি আত্মীয় হন, সেই আত্মীয় হওয়ার জায়গা থেকে তাকে সেফ এক্সিট করে দিয়েছেন, ভারতে নিরাপদ স্থানান্তরের ব্যবস্থা করে দিয়েছেন। তার নেতাকর্মীদের পরবর্তীতে 526 জনকে ক্যান্টনমেন্ট থেকে নিরাপদে ভারতে পালিয়ে যেতে সহায়তা করেছেন এবং তিনি তখন শেখ হাসিনাকে এই কমিটমেন্টগুলো করেছিলেন। এবং সেদিন যদি এই কমিটমেন্ট না করতেন, জেনারেল ওয়াকারুজ্জামান নিজে মারা পড়তে পারতেন পাল্টা কুর মধ্য দিয়ে। সেই ঝুঁকিটি ওয়াকারুজ্জামান নেননি এবং তিনি যখন দায়িত্ব নিলেন যে দেশবাসীর উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন, তিনি বলেছিলেন যে আমি দায়িত্ব নিলাম। তো সে যে দায়িত্ব নিলে এটির মধ্যে দিয়ে প্রকৃতপক্ষে তখনই দেশে সামরিক শাসন চালু হয়ে গেল কিনা, জারি হয়ে গেল কিনা, এ নিয়েও চারিদিকে কথা হয়। তখন কিন্তু আন্দোলনের মাঠ থেকে শিক্ষার্থীরা বলেছিল যে আমরা কোনো সামরিক শাসন চাই না, আমরা গণতান্ত্রিক শাসন পদ্ধতির মধ্যেই থাকতে চাই। তো এই স্লোগান মিছিল যখন চারদিক থেকে উঠতে থাকে, দাবি উঠতে থাকে, তখন এই ওয়াকারুজ্জামান তিনি সাহস করতে পারেননি যে এত গণ অভ্যুত্থানের মুখে
তিনি সামরিক শাসনটি জারি করবেন, সেই জায়গা থেকে তিনি তখনও বাধ্য হয়েছিলেন। আর একটা জায়গা হলো, যখন আন্দোলন চলে তখন কি প্রকৃতপক্ষেই সেনাবাহিনী কিংবা ওয়াকারুজ্জামান আন্দোলনকারীদের পক্ষে ছিলেন কিনা? আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে দেখেছি যে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুলি করা হয়েছে, এবং যেই অনেক যে গুলিগুলো পাওয়া যাচ্ছিল মৃতদেহের মধ্যে, তার মধ্যে সেনাবাহিনীর অনুমতি নিয়ে ব্যবহার করতে হয় এরকম অনেক অস্ত্র গোলা বারুদ ছিল। তাহলে কি সেনাবাহিনী অনুমতি দেয়নি কিংবা সেই অস্ত্রগুলো দেয়নি? এর বাইরে আমরা দেখেছি যে ইউএন জাতিসংঘের যেই সাদা হেলিকপ্টার, সেই হেলিকপ্টার থেকে ইউএন লোগো সহ হেলিকপ্টার থেকে গুলি করে এই দেশের মানুষকে হত্যা করা হয়েছে ঢাকার বুকে। তো সেই জায়গা থেকে আসলে স্পষ্টই বলা যায় যে এই জেনারেল ওয়াকারুজ্জামান কিংবা অন্যান্য জেনারেলরা মিলে আসলে তারা পুরোপুরি যে জনতার পক্ষে শুরু থেকে অবস্থান নিয়েছিল বা সবসময় নিয়েছে এমনটি স্পষ্টই দেখা যায় না। কিন্তু পরবর্তীতে যখন জুনিয়র অফিসার এবং সৈনিকেরা তাদের বিপক্ষে চলে যায়, সৈনিক তারা জনতার কাতারে চলে আসে, তখন আসলে ওয়াকারুজ্জামান আর সেই হত্যাকাণ্ড কিংবা ধারাবাহিকতা চালিয়ে যেতে পারেননি বলে একরকম বাধ্য হয়ে তিনি সিউডো বা নকল ভাবে হলেও জনতার পক্ষে তিনি দাঁড়িয়েছেন বলে জনসম্মুখে দেখিয়েছেন। এর বাইরে পরবর্তীতে আমরা দেখেছি যে জাতিসংঘের পক্ষ থেকেও নাকি ব্যাপক চাপ প্রয়োগ করা হয়েছিল যে এই যে জনতার অভ্যুত্থান চলে তারা যেন জনতার উপর বল প্রয়োগ না করে, যদি বল প্রয়োগ করে কিংবা হত্যাকাণ্ডে শেখ হাসিনা সরকারকে সমর্থন জুগিয়ে যায় তাহলে জাতিসংঘে যে শান্তিরক্ষী মিশনে সেনা সদস্যদের নেওয়া হয় সেটি বন্ধ করে দেওয়া হবে। এটিও জাতিসংঘের পক্ষ থেকে একটি চাপ ছিল। হয়তো সেই চাপের মুখে পড়েও মানে নানামুখী চাপের মধ্য দিয়ে আসলে এই ওয়াকারুজ্জামান তিনি না চাইতেও জনতার পক্ষে তার অবস্থান দেখাতে বাধ্য হয়েছিলেন। প্রকৃতপক্ষে তার মস্তিষ্কে এখনো পর্যন্ত ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগকে এই বাংলাদেশের মাটিতে পুনর্বাসন করার একটা চেষ্টা তিনি করে যাচ্ছেন, সেটি খুবই স্পষ্ট। তাই এটি এখন আপনারাই আসলে এই আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত নিতে পারেন যে জেনারেল ওয়াকারুজ্জামান এই জুলাই বিপ্লবের হিরো নাকি ভিলেন। আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনা ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম।